হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। তাহলে আজকে আমরা শুরু করছি। আগের দিনে আমরা যে পর্যন্ত ছিলাম না, কিবোর্ড সম্পর্কে আমরা বলেছিলাম, তাই তো? কেন কিবোর্ডটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আমাদের মাউস আর কিবোর্ড দিয়ে কম্পিউটারকে অপারেট করতে হবে, সেই জন্য কিবোর্ডটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কিবোর্ড চালাতে গেলে কিবোর্ডে অনেক সুইচ আছে বা অনেক কি আছে, সেই কিগুলোকে আমাদেরকে জানতে হবে যে কোন কি কি কাজ করে। সেই জন্য আগের দিন আমরা কিবোর্ড সম্পর্কে বলেছিলাম যে কিবোর্ডে কোন কিগুলো কি কাজ করে। ঠিক আছে? একটা কিবোর্ডে কত ধরনের কি থাকে? F1 থেকে F12, F2 নয়, F12। ঠিক আছে, মানে 1 থেকে 12 পর্যন্ত, F1 থেকে F12 পর্যন্ত। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ফাংশনাল কি। ফাংশন, FUNCTIONAL। দেখো, ফাংশনাল কি বা ফাংশন কি, যা খুশি, ঠিক আছে, ফাংশন কি বললেও হবে। তারপরে আমরা বলেছিলাম এ থেকে জেড, তাই তো? এ থেকে জেড কি ছিল? অ্যালফাবেট কি? কেন না, এটা হচ্ছে অ্যালফাবেট, তাই তো? এ থেকে জেড তো অ্যালফাবেট, তো সেই জন্য এটা হচ্ছে অ্যালফাবেট কি। তারপরে ছিল 0 to 9, 0 to 9 এটা তো নাম্বার, তো তাই একে নাম্বার, নিউমেরিক, যা খুশি নিউমেরিক বললেও হবে, নাম্বার কি। আর একটা ছিল 4 হচ্ছে, যদি আমরা এটাতে লিখি না, এরকম লিখবো না, যেহেতু ওইদিকে হচ্ছে এইভাবে লিখি। এন্টার, এসসি, ট্যাব, শিফট, ক্যাপস লক, CTRL, অল্ট, তাই তো? তারপরে হচ্ছে ব্যাকস্পেস, এগুলো হচ্ছে স্পেশাল কি। এটা বলা ছিল, তাই তো? তাহলে একটা কিবোর্ডে আমরা মূলত 4 ধরনের কি পাই। প্রথমে আমরা দেখতে পাবো F1 to F12, একদম উপরের দিকে। এই F1 to F12 এটা হচ্ছে ফাংশনাল কি। এটা নরমালি আমরা কাজ করি না, এটা আমরা নরমালি কাজ করি না, ঠিক আছে? তাহলে এটা কি জন্য? এটা কিছু প্রোগ্রাম রিলেটেড কাজ হয়, যারা প্রোগ্রামিং করে তাদের ক্ষেত্রে এইটা ইউজ হয়। আমরা বিশেষ একটা দুটো
ছাড়া আর কোথাও এটাকে ইউজ করি না। কিন্তু আমরা যেটা ইউজ করি কি না, সেটা হলো অ্যালফাবেট কি। কারণ আমরা যখন কিবোর্ডে টাইপ করব তখন এ থেকে জেড এটা ব্যবহার হবে। তাহলে আমরা যেটা ইউজ করি অ্যালফাবেট কি ইউজ করি। আর কি ইউজ করি 0 থেকে 9 এটা ইউজ করি। তাহলে নাম্বার কি ও ইউ আমরা ইউজ করি, ঠিক আছে। নাম্বার কি ইউজ করি। আর আমরা স্পেশাল কি ইউজ করি। স্পেশাল কি ইউজ করি বলতে কি, যখন আমরা কাজ করব তখন আমাদেরকে এন্টার ব্যবহার করতে হবে, ট্যাব ব্যবহার করতে হবে, শিফট ব্যবহার করতে হবে, ক্যাপস লক ব্যবহার করতে হবে, সিটিআরএল, অল্টার, ব্যাকস্পেস এগুলো সবই আমাদেরকে কাজের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে মূলত আমরা এই 3 ধরনের কি আমরা আমাদের অপারেটিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা F1 থেকে F12 এর মধ্যে বিশেষ কোনো কি ব্যবহার করব, ঠিক আছে। এটা গেল। এটা তাহলে সবাই বুঝতে পেরেছে। আগের দিন আমরা বলেছিলাম, এটাও আমরা আজকের বলে দিলাম। এবারে আমরা বলছি যে একটা কিবোর্ডে কিছু কিছু কি দু ধরনের আছে, দুটো করে আছে। কোন কোন কি দুটো করে আছে। সিটিআরএল এটা দুটো আছে, আর হ্যাঁ এন্টার দুটো আছে, আর শিফট দুটো আছে, আর আর বলো একটা আছে অল্ট আছে, অল্ট, ঠিক আছে। তাহলে একটা কিবোর্ডে কোন কোন কি দুটো করে আছে। শিফট কি দুটো আছে, শিফট। সিটিআরএল দুটো আছে, অল্ট দুটো আছে, এন্টার দুটো আছে, ঠিক আছে। এই দুটো এন্টার সেম কাজ করে, দুটো শিফট সেম কাজ করে, দুটো সিটিআরএল বা দুটো কন্ট্রোল সেম কাজ করে, দুটো অল্টার সেম কাজ করে। শুধুমাত্র আমাদের ব্যবহারের সুবিধার জন্য একটা ডান দিক একটা বাম দিক করা আছে, একটা ডান দিক একটা বাম দিক দুদিক করা আছে, ঠিক আছে। যখন আমরা বাম হাতে কি ইউজ করব তখন ডান হাতে শিফট ইউজ করব, যখন আমরা ডান হাতে কি ইউজ করব তখন বাম হাতে শিফট ইউজ করব। এটা সিটিআরএল অল্টারের ক্ষেত্রে সেম। যখন আমরা বাম দিকে কি ইউজ করি তখন ডান দিকে সিটিআরএল চেপে ধরি, যখন আমরা ডান দিকে সিটিআরএল চেপে ধরি তখন বাম দিকের আমরা কি ইউজ করি, এইভাবে। আর এন্টারের ক্ষেত্রেও সেম কেস, দুটো এন্টার সেম কাজ করে। কিন্তু আমরা একটা জিনিস বলেছিলাম যে কিবোর্ডে দুটো হচ্ছে একটা ডান দিকে এরকম একটা নিউমেরিক প্যাড থাকে যেখানে 0 to 9 লেখা থাকে, তাই তো। আর এর উপরে একটা কি থাকে, এর নাম হচ্ছে নামলক। নামলক, এই নামলকটা কি কাজ করে না, এই ধরনের এই ধারের কিবোর্ডটাকে অ্যাক্টিভ করতে, কিগুলোকে অ্যাক্টিভ করতে এই নামলক কাজ করে। এই নামলক কি অন হয়ে আছে কি করে বুঝবো, নামলকের উপরে একটা লাইট থাকে, সেই লাইটটা যদি জ্বলে তাহলে আমরা জানবো যে নামলকটা অন হয়ে আছে। নামলকটা অন হয়ে আছে মানে এই দিকের 1 2 3 4 এন্টার কাজ করবে। যদি নামলক অন হয়ে না থাকে তাহলে এই লাইটটা জ্বলবে না। তাহলে প্রথম লাইট জ্বলবে না, তখন আমাকে বুঝতে হবে যে এই দিকের 1 2 3 4 5 6 7 8 9 এগুলো কাজ করবে না, এন্টার কাজ করবে না। কেন না নামলক বন্ধ হয়ে আছে। তাহলে তোমাকে নামলক অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর তবে আমরা 1 2 3 4 5 6 এগুলোকে অ্যাক্টিভেট করতে পারবো বা এটা এগুলো কাজ করতে পারবো। কিবোর্ডে দুদিকে এরকম থাকে 1 2 3 4 5 6 7 8 9 এরকম থাকে, পরপর থাকে। আবার নামলকের দিকে এরকম 1 2 3 4 5 6 7 8 9 এই 0 আর এন্টার বা 0 মাঝখানে থাকে, ঠিক আছে, এরকম এন্টার থাকে, তাই তো। তাহলে এদিকেও হচ্ছে তোমার 1 2 3 4 আছে, আবার এদিকেও পাশাপাশি 1 2 3 4 আছে। কিন্তু আমরা এইগুলোর চেয়ে এইগুলোকে বেশি ইউজ করব। কেন না এইগুলো অনেক কাছে থাকে, ওই জন্য তাড়াতাড়ি ইউজ করা যায়। সেই জন্য নামলকের দিকে যে 1 2 3 4 আছে এইগুলোকে ব্যবহার করব আমাদের কাজের সুবিধার্থে, তাহলে আমরা তাড়াতাড়ি কাজ করতে পারবো, ঠিক আছে। এটা বোঝা গেছে এই পর্যন্ত। ক্যাপস লক কি কাজ করে, ক্যাপস লক, ক্যাপস লক হচ্ছে বড় হাতে লেখার জন্য, সব বড় হাতে লেখার জন্য। ক্যাপস লক বড় হাতে লেখার জন্য নামলকের পরে যে লাইটটা থাকে, ফার্স্ট লাইট হচ্ছে নামলক, সেকেন্ড লাইট হচ্ছে ক্যাপস লক। এটা কি লাইটটা হচ্ছে ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করে, ফার্স্ট লাইট ইন্ডিকেট করছে যে নামলক অন হয়ে আছে, সেকেন্ড লাইট ইন্ডিকেট করছে যে ক্যাপস লক অন হয়ে আছে। ক্যাপস লক অন হয়ে আছে মানে কি, আমি এখন যা টাইপ করব সব বড় হাতে পড়বে।
এ বি সি ডি এফ জি এই সব বড়হাতের পড়বে, ঠিক আছে। কি করে বুঝবো যে আমার ক্যাপস লক অন হয়ে আছে? যদি নাম লকের পরে সেকেন্ড লাইটটা জ্বলে তাহলে আমাকে বুঝতে হবে যে আমার ক্যাপস লক অন হয়ে আছে, তখন আমাকে সব বড় হাতের লেখা পড়বে। এখন আমি যা টাইপ করবো সব বড় হাতে লেখা পড়বে। হয়ে গেল? তাহলে ক্যাপস লক একবার অন, ক্যাপস লক কে কি করে আবার অফ করবো? ক্যাপস লক কে আরেকবার মারলে ক্যাপস লক বন্ধ হয়ে যাবে। যে সমস্ত কি গুলোতে একবারে অন হয় সেই কি গুলোতে আবার একবার মারলে বন্ধ হয়ে যায়। তাহলে একবারে ক্যাপস লক চালু হয়ে গেল, আবার যদি আমরা ক্যাপস লক চাপি ক্যাপস লক বন্ধ হয়ে যাবে। তখন আবার যদি আমরা টাইপ করি তখন এ থেকে জেড পর্যন্ত সব ছোট হাতের পড়বে যেরকম ছিল, ঠিক আছে। তাহলে ক্যাপস লক কি করে বুঝবো? যে সেকেন্ড লাইট যদি অন থাকে তাহলে বুঝবো যে ক্যাপস লক অন হয়ে আছে। আচ্ছা, এছাড়া আমরা বলেছিলাম আরেকটা দিয়ে বড় হাতে লেখা যায়। কি দিয়ে বড় হাতে লেখা যায়? শিফট। তাহলে শিফট আর ক্যাপস লকের মধ্যে কি তফাৎ? শিফটেও বড় হাতে লেখা যায়, ক্যাপস লকেও বড় হাতে লেখা যায়। তাহলে শিফট আর ক্যাপস লকের মধ্যে কি তফাৎ? শিফট আর ক্যাপস লকের মধ্যে তফাৎ হচ্ছে যে যখন আমরা অনেক বড় হাতে লিখতে চাইছি, একটা না অনেকক্ষণ বড় হাতে লিখবো, বা দেখা যাচ্ছে 4-5 লাইন বড় হাতে লিখবো, তাহলে আমরা কি কন্টিনিউ শিফট চেপে ধরে লিখবো? না, তখন আমরা ক্যাপস লকটাকে অন করে নেব, নিয়ে আমরা কন্টিনিউ টাইপ করবো, করলে আমার বড় হাতে পড়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র আমার প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে বা 2-3টে লেটার আমাকে বড় হাতে লিখতে হবে, তখন আমরা কি করবো? শিফটটাকে চেপে ধরবো, ধরে যে লেটারটা বড় হাতে লেখার দরকার সেটাকে টাইপ করে নেব, নেওয়ার পর শিফট ছেড়ে দেবো, দিয়ে এবার বাকিটা টাইপ করবো, সেটা আমার ছোট হাতে পড়ে যাবে। তাহলে শিফট আর ক্যাপস লকের মধ্যে তফাৎ হচ্ছে যদি আমরা অনেকক্ষণ বড় হাতে লিখতে চাই তখন আমরা ক্যাপস লক ইউজ করছি, যদি আমরা অল্প সময়ের জন্য বড় হাতে লিখতে যাই তখন আমরা শিফট ইউজ করছি। শিফট আর ক্যাপস লকের মধ্যে এটাই তফাৎ। কিন্তু শিফটের আরেকটা কাজ আছে, আগের দিন বলেছিলাম। কি শিফট আর কি কাজ করে? দুটো করে লেটার থাকে। ধরো আমরা কিবোর্ডে দেখবো যে এরকম আছে অ্যান্ড আর নিচে আছে 7, ঠিক আছে। তারপর এরকম আছে @ নিচে আছে 2। তাহলে একটা কিতে দুটো করে অক্ষর আছে, যখন আমাদের উপরের অক্ষরটাকে দরকার হবে তখন আমরা শিফট ইউজ করব। ধরো আমার এই অ্যান্ড চিহ্নটা লাগবে, তখন আমি শিফট চেপে 7 মারবো, মারলে আমার অ্যান্ড পড়বে। আর যদি আমার শুধু 7টাকে লাগে তখন শিফট ছেড়ে দিয়ে আমরা শুধু এটাকে টাইপ করবো, শুধু 7 পড়বে। ধরো আমার @ লাগবে, তখন আমাকে শিফট চেপে 2 মারলে @ পড়বে। যখন আমার শুধু 2 লাগবে তখন আমি শিফট ছেড়ে দিয়ে শুধু এটাকে টাইপ করলে 2 পড়বে। বোঝা গেছে? তাহলে শিফটের আরেকটা তফাৎ মানে কাজ হচ্ছে যে সমস্ত কি গুলোতে দুটো করে অক্ষর আছে তাদের ওপরের কি গুলোকে আমরা যদি প্রেস করতে চাই বা যদি ব্যবহার করতে চাই তখন শিফট চেপে আমাকে সেই অক্ষরটা বা সেই কিটা আমাকে ব্যবহার করতে হবে। বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার তো? এটা আগের দিনের যা ছিল এটা আরেকবার বলে দিলাম। এটা হচ্ছে আরেকটা ছিল ব্যাকস্পেস কি কাজ করে? ব্যাকস্পেস কি কাজ করে কে বলবে? বলেছিলাম আরেকদিন, বল। ব্যাকস্পেস মূলত মোছার জন্য ব্যবহার করা হয়, তাই তো? মোছার জন্য ব্যবহার করা হয়, কিন্তু মোছার জন্য বলতে এই দিক থেকে মুছবে, ডান দিক থেকে বাম দিকে মোছার জন্য, ঠিক আছে। ধরো আমরা লিখছি ABCDE, এখন আমি যদি ব্যাকস্পেস ইউজ করি তাহলে কি হবে? প্রথমে ইটা মুছবে, আবার ব্যাকস্পেস ইউজ করি ডি মুছবে, আবার ইউজ করি সি মুছবে, এইভাবে ডান দিক থেকে বাম দিকে মুছবে। ডিলিটের ক্ষেত্রে কি হবে? ডিলিটের ক্ষেত্রে ব্যাকস্পেস যদি ডান দিক থেকে বাম দিকে মোছে, ডিলিটের ক্ষেত্রে কি হবে? এই দিক থেকে এই দিকে মুছবে, ঠিক আছে। ডিলিট হচ্ছে উল্টো কাজ করে, তাহলে যদি এই ডান দিক থেকে বাম দিকে মুছে, ডিলিট তোমার হচ্ছে বাম দিক থেকে ডান দিকে মুছবে। কিন্তু সেক্ষেত্রে তোমাকে কার্সার এখানে রাখলে হবে না, কার্সারকে এই জায়গায় রাখতে হবে। কেন? যদি আমি কার্সার এখানে রাখি আমার লেখাটা তো এই পর্যন্ত হয়ে আছে, ভালো করে বোঝো, লেখা তো এই পর্যন্ত হয়ে আছে, এরপরে কি কোনো লেখা আছে? লেখা নেই তো, তাহলে মুছবে কি? মুছবে না। তাহলে এটা মুছতে গেলে আমাকে কার্সার এখানে রাখতে হবে, নতুবা মাঝখানে রাখতে হবে।
এবার আমি যদি ডিলিট মারি, প্রথমে এটা মুছবে, তারপরে এটা মুছবে, তারপরে এটা মুছবে, না প্রথমে এটা মুছবে, তারপরে এটা মুছবে, এবার মুছতে থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে না, ডিলিটে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যায় মুছে, আর ব্যাকস্পেসে ডান দিক থেকে বাম দিকে মুছে, দুটোই কিন্তু মোছার ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার তো? এইবার হচ্ছে আচ্ছা, প্র্যাকটিক্যালটা যেরকম হচ্ছে ওটা হবে, তার সঙ্গে কিবোর্ড যেহেতু আমরা আগের দিন বলে দিয়েছি, আমরা আজকের কিবোর্ডটা আমরা কি করে চালাবো তার কিছু থিওরি আমরা বলে দেবো। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখে নাও, শুধুমাত্র কিবোর্ডে যে যে কি গুলো আছে, মানে যে অল্টার, কন্ট্রোল, এন্টার, শিফট এগুলো বাদ দিয়ে শুধুমাত্র আমাদের অ্যালফাবেটটা আমরা কি করে ইউজ করি এ থেকে জেড পর্যন্ত, সেইটা আমরা এখানে লিখেছি। মানে এখানে কিবোর্ডটা পুরোটা নেই, শুধুমাত্র আমরা যেটুকুনি ইউজ করব, অল্টার কন্ট্রোল বাদ দিয়ে এইগুলো কি করে আমরা ইউজ করব সেইটা হচ্ছে একটা ব্যাপার। আমাদের কম্পিউটারে এমন কিছু কাজ আছে যে তার জন্য তোমাকে খুব বড় বড় ডিগ্রি লাগবে এরকম ব্যাপার না, তোমাকে শুধু টাইপ করতে হবে। টাইপ জানতে গেলে কি, তুমি বেসিক যদি জানো, তোমাকে বলে দিলাম এই টাইপ করো, তোমাকে শুধু ঘন্টার পর ঘন্টা টাইপ করতে হবে। ঠিক আছে, যেমন যে ডেটা এন্ট্রির কাজগুলো হয় সেগুলো কিছুই থাকে না, শুধুমাত্র টাইপ করার কাজ থাকে। তো টাইপ করতে গেলে কি করতে হবে, তোমাকে শুধু জানতে হবে যে কম্পিউটারটা কি করে অপারেট করতে হয় আর টাইপের স্পিড। এখন টাইপের স্পিড বলতে, তখন তোমাকে যদি আমি 5 পাতা টাইপ করতে দিলাম, তুমি 1 মাস সময় লাগিয়ে দিলে, তাহলে তোমাকে কেউ টাইপের জন্য দেবে না। তাহলে টাইপ করতে গেলে তোমাকে স্পিডে টাইপ করতে হবে, এবং তুমি স্পিডে টাইপ করবে বলে সব ভুলভাল করে দিলে, তাহলে তোমাকে কোম্পানি নেবে না। তাহলে তোমাকে তাড়াতাড়িও করতে হবে, আবার নির্ভুল কাজ করতে হবে। তার জন্য আমাদের টাইপিং এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা আমি অ্যাকচুয়াল দেখাবো বলে আমি এইটা হচ্ছে দেখিয়ে দিয়েছি, লিখিয়েছি, এবং এটা আজকে একটু দেখিয়ে দিচ্ছি এই কারণে, তাহলে আমাদের ক্ষেত্রে যখন আমরা টাইপ করতে বসবো আমরা বেসিক নিয়ম অনুযায়ী টাইপ করব। বেসিক নিয়ম অনুযায়ী টাইপ করলে কি হবে, এখন থেকে যদি আমি ভুলভাল টাইপ করি তাহলে ওই ভুলভাল টাইপটাই আমার মাথার মধ্যে থেকে যাবে, আমি পরবর্তীকালে আর চেষ্টা করব না টাইপের ক্ষেত্রে, তখন যা মনে হবে আমি সেই অনুযায়ী টাইপ করব, যেভাবে অভ্যেস হয়ে গেছে সেইভাবে টাইপ করব। সেক্ষেত্রে কি হবে না, তোমার দুটো প্রবলেম, এক হচ্ছে তুমি স্পিড বিল্ড আপ করতে পারবে না, তোমার স্পিড থাকবে না। সেকেন্ডলি হচ্ছে তুমি যদি ভুল করো তুমি ভুলটাও বুঝতে পারবে না। যখন আমাদের কম্পিউটার আসেনি তখন আমাদের কি ছিল, টাইপরাইটার ছিল। টাইপরাইটার দেখেছো? টাইপরাইটারে আমরা কি করতাম, কাগজ দিয়ে টাইপ করতাম, পেজ চলে যেত, আবার ঠেলে দিতাম, আবার টাইপ করতাম। তো টাইপিং এর কিবোর্ড আর আমাদের এমনি কিবোর্ড, কম্পিউটারের কিবোর্ড দুটো সেম, শুধু আমাদের কম্পিউটারের ক্ষেত্রে কন্ট্রোল অল্টার এইগুলো থাকে, টাইপিং এর ক্ষেত্রে এইগুলো থাকে না। কিন্তু এই যে নিয়ম, এই বেসিক যে নিয়মটা আছে, এই নিয়মটা কিন্তু সবার সেম, কিবোর্ডেও যা থাকে টাইপিং রাইটারেও তাই থাকে, টাইপ রাইটারেও সেম থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা এটা তো এরকম ভাবে দেওয়ার কি দরকার, এটা তো এবিসিডি পরপর দিতে পারতো, তাই না? এরপরে এস, এস এর পর ডি, ডি এর পর এফ, জি, এইভাবে কেন দেওয়ার কথা? এতে কি সুবিধা আছে, কি অসুবিধা আছে? হ্যাঁ, এর প্রসঙ্গে একটা কথা বলি, কিবোর্ডটা কিন্তু তুমি আমি আবিষ্কার করিনি, কিবোর্ডটা আবিষ্কার করেছে অনেক বড় ব্যক্তি, যে হচ্ছে অনেক ভাবনা চিন্তা করে কিবোর্ডটা আবিষ্কার করেছে, এবং এই অক্ষরগুলো এইভাবে সাজানোর পিছনেও কিছু বৈজ্ঞানিক যুক্তি আছে। এবার সেক্ষেত্রে আমরা টাইপটা করব কি করে, দেখো আমাদের একটা হাতে কটা আঙুল আছে, 5টা আঙুল, তাহলে দুটো হাতে কত হবে, 10টা আঙুল। যখন আমরা কিবোর্ডে টাইপ করতে আসবো তখন আমার আঙুল থাকবে এরকম, দেখে নাও। তাহলে আমরা যদি এটাকে মাঝখান থেকে দুভাগ করি, মাঝখান থেকে দুভাগ করে দিচ্ছি কিবোর্ডটাকে, দুভাগ আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, লেফট হলো। তাহলে লেফট
আর রাইটে যদি আমরা দুটোকে কিবোর্ডটাকে যদি দুটো ভাগে ভাগ করে দিই, প্রথমে দেখে নাও, আঙুল দিচ্ছি, এই আসছে না, দেখে নাও এরকম পড়েছে, তাহলে আমার কি হবে, কিউ, তারপর ডাব্লিউ, তারপরে ই, তারপরে আর, তাহলে পড়ে আছে টি, টি কোন আঙুলে যাবে, এই আঙুলে দুটো করে অক্ষর। তাহলে আমরা কিভাবে ইউজ করছি, কিউ ডাব্লিউ ই আর টি, হয়ে গেল। তাহলে এরকম যেমন বাঁ হাত গেছে তেমন ডান হাত আসবে। ডান হাত কি করে আসবে, পি ও আই ইউ ওয়াই, ইউ ওয়াই। তাহলে বাম হাত যেরকম গেছিল ডান হাত চলে এসেছে। তাহলে আমরা কি করছি, কিউ ডাব্লিউ ই আর টি, নিচে আছে স্পেস, সবসময় ডান হাতের বুড়ো আঙুল দিয়ে স্পেস। তাহলে স্পেস কি মায় পড়ছে, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে স্পেস পড়ছে। তাহলে আমরা কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস। তাহলে যেতে গেলেও স্পেস, আসতে গেলেও স্পেস, কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস, হয়ে গেল। এটা গেল ওপরের লাইন। মিডিল লাইন সেম, মিডিল লাইন সেম, দেখে নাও, এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস, এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস, হয়ে গেল। তাহলে এই আঙুলটা দুটো করে পড়ছে, সবসময় দুটো করে পড়ছে। আর যেতে গেলে স্পেস, এই পর্যন্ত শেষ হয়ে যাবে স্পেস, এই পর্যন্ত শেষ হয়ে যাবে স্পেস, যেতে স্পেস, আসতে স্পেস, যেতে স্পেস, আসতে স্পেস, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে, ঠিক আছে। জেড এক্স সি ভি, তাহলে এগুলোতে 5টা করে অক্ষর ছিল, এটাতে 4টে অক্ষর। তাহলে যখন 4টে অক্ষর তখন কি হবে, কোন আঙুল বাদ, জেড এক্স সি ভি, জেড এক্স সি ভি, দেখে নাও, ঠিক আছে, জেড এক্স সি ভি হয়েছে। স্পেস, এখানে প্রথমে আছে ফুল স্টপ, ফুল স্টপ, তারপর কমা, এম এন বি, এম এন বি। তাহলে এটা ঠিক আছে, এটা 5টা ছিল, এরকম এটা এই 5টা যা নিয়ম আছে, এই 5টা তাই নিয়ম আছে, হয়ে গেল। ফুল স্টপ, কমা, কমা, এম এন বি, আবার স্পেস, জেডটা শুধু বাদ, জেড এক্স সি ভি স্পেস ফুল স্টপ, কমা, এম এন বি স্পেস, জেড এক্স সি ভি স্পেস ফুল স্টপ, কমা, এম এন বি স্পেস, হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে 3টে লাইন। এই যে থিওরিটা বললাম, এই থিওরিটা ধরে তোমরা প্র্যাকটিস করবে। এতে করে কি সুবিধা হবে, দুটো সুবিধা হবে। একটা হচ্ছে তোমার টাইপিং গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী তুমি ওটা শিখে গেলে। সেকেন্ডলি হলো, এটা যদি তুমি প্র্যাকটিস করতে থাকো এই অনুযায়ী, দেখবে একটা পরে তোমার যখন টাইপিংটা এসে গেছে তখন তুমি অন্য 5 জনের থেকে অনেক স্পিডে মারতে পারবে এবং নির্ভুল মারতে পারবে। এবার কেউ যদি 2 আঙুলে টাইপ করে, অনেকে বলে যে স্যার আমি এরকম করে করে অভ্যস্ত। হ্যাঁ, করতে পারে, সে হয়তো ওইভাবে করে করে প্র্যাকটিস হয়ে গেছে, সে স্পিডে করতে পারে। কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী কেউ যদি শেখে, ও যত 2 আঙুল আসুক, 4 আঙুল আসুক, ও কিন্তু পারবে না। আর সেকেন্ডলি হচ্ছে তোমার, ও যদি ভুল করে ও আইডেন্টিফাই করতে পারবে না, তুমি ভুল করলে কিন্তু তোমার আইডেন্টিফাই করতে হবে। এই গ্রামাটিক্যাল শেখানোর পিছনে একটা উদ্দেশ্য মেন হলো, সেটা হচ্ছে আমরা ভুল যখন আমরা টাইপ করি তখন কি করি জানো, কি করি বলো তো? টাইপের সময় আমরা কিবোর্ডের দিকে তাকাই না। যখন আমরা টাইপ করি তখন আমরা কিবোর্ডের দিকে দেখি না। তাহলে কি দেখি, যেটা থেকে আমরা টাইপ করছি আমাদের চোখ সেই দিকে থাকে। তাহলে কিবোর্ডটা তো আমরা না দেখে টাইপ করছি, তাহলে আমরা ভুল করতে পারে, ভুল করতে পারে না। আমি তো কিবোর্ড দেখছি না, তাহলে ভুল করতে পারে। কিন্তু এইভাবে অভ্যস্ত হয়ে গেলে তুমি যদি ভুল পড়ে, তুমি নিজেই বুঝতে পারবে যে আমি ভুল মেরেছি। কেন না, তুমি এইভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গেছো। তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি ভুল মেরেছো। এবারে তোমার প্রশ্ন থাকতে পারে, কেন স্যার আমরা নাড়াকে মারি না? একবার তোমার পাশে ডান দিকে হোক বা বাঁ দিকে হোক, তোমার ম্যানুস্ক্রিপ্ট দেওয়া আছে, তুমি একবার এইদিকে তাকাচ্ছ, একবার কিবোর্ডের দিকে তাকাচ্ছ, একবার মনিটরের দিকে তাকাচ্ছ। এই 3বার যদি আমি ঘাটটা ঘোরাই, প্রথম কথা আমার স্পিড কমে যাবে, দ্বিতীয় কথা গুলিয়ে ফেলবো বলতে
ধরো একটা বড় পাতায় লেখা আছে, হয়তো 4 লাইন বা 5 লাইনে আমরা আছি, হঠাৎ করে চোখ ঘোরালাম, মানে কোন লাইনে ছিলাম আবার দেখতে হবে, আবার আমাকে খুঁজতে হবে। তাহলে এইটা যাতে না হয় সেই জন্য আমরা এই থিওরিটা অ্যাপ্লাই করি। তাহলে তোমাদের কাজ হবে কি, যে প্রথম দেখে দেখে আমি যেটা বললাম সেটা প্র্যাকটিস করবে। ধরো আমি আজকে মিডিল লাইনটা প্র্যাকটিস করব। আমি মিডিল লাইনটা যেরকম বলে দিয়েছি, বাম হাতে করে আঙুল এ, তারপরে আঙুল এস, তারপরে আঙুল ডি, তারপরে আঙুলে এফ আর জি, এটা প্র্যাকটিস করলাম। ডান হাতে বুড়ো আঙুল দিয়ে স্পেস দিলাম, ডান হাতে করে আঙুল সেমিকোলন, তারপরে আঙুল এল, তারপরে আঙুল কে, তারপরে আঙুল দিয়ে জে আর এইচ, এইভাবে প্র্যাকটিস করলাম। প্রথমে দেখে দেখে করলে, ধরো এপারে 10 বার করলে, এপারে 10 বার করলে, 10 বার দেখে দেখে হলো। এবার একটুখানি চোখটা সরিয়ে বা চোখ বন্ধ করে আবার একটু দেখো যে না দেখে মারছো কিনা। তুমি যেটা টাইপ করবে সেটা কিবোর্ডে তো তোমার স্ক্রিনে থাকবে, তো ডেস্কটপের স্ক্রিনে থাকবে, তো তা টাইপ হয়ে গেলে তুমি দেখলে যে কোনটা ভুল মেরেছে, আবার তুমি না দেখে মারলে। এইভাবে প্রথমে দেখে দেখে, তারপর না দেখে, দেখে দেখে না দেখে, দেখে দেখে না দেখে। যখন দেখবে তোমার না দেখে এই লাইনটা তুমি পারছো, তখন তুমি ওপরের লাইনে যাবে। আবার উপরের লাইন দেখে দেখে শুরু করলে, দেখে দেখে শুরু করে যখন উপরের লাইনটা তুমি দেখে দেখে পারছো, এবার তুমি না দেখে টাইপ করার চেষ্টা করবে। যখন তুমি উপরের লাইন না দেখে পেরে গেলে, পড়ে আছে নিচের লাইন, নিচের লাইনটা আবার তুমি দেখে দেখে স্টার্ট করলে, তারপর না দেখে করলে। যখন তুমি 3টে লাইন দেখছো না দেখে ঘুরে ঘুরে পাচ্ছ, তখন এইবার তুমি এবিসিডি প্র্যাকটিস করবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি এবিসিডি কি করে প্রেস করবো? আমি তো তোমাকে নিয়মটা বলে দিয়েছি কি করে এবিসিডি করতে হবে, ভালো করে বোঝো। এই কথা দিয়ে শুরু হচ্ছে, বাম হাতে করে আঙুল এ, তাহলে বি কোথা দিয়ে আসবে? বি, তাহলে দেখে নাও এ বি হলো, সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো তুমি, এবার তুমি হিসেব করো যে আমি যেটা দেখিয়ে দিয়েছিলাম আগে সেই অনুযায়ী যাচ্ছে। ভালো করে দেখে নাও, এ বি, এটাকে কাউন্টিং করো, 1 2 3 4 5, তাহলে বি এটাতে পড়বে বি। আমি যদি সি ধরি, সি এটা পড়বে, দেখে নাও সি, সি ডি ই এটা দিয়ে মাঝখানে, দেখে নাও তুমি মাঝখান, এই মাঝখান, এটাও মাঝখান, দেখে নাও এফ জি, এফ জি এইচ আই, হিসেব করো আই, এরপর জে কে এল, দেখে নাও এম এন ও পি কিউ আর এস টি ইউ পি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই থেমে গেল। যে অনুযায়ী আঙুল দিয়েছিলাম, আঙুল যে অনুযায়ী বলেছি সেই অনুযায়ী কিন্তু তোমার টাইপ হচ্ছে। তাহলে আমরা এবিসিডিতে কি করে আসবো না, প্রথমে হচ্ছে 3টে লাইন আমরা দেখে প্র্যাকটিস করবো নর্মালে। এইটা যখন আমরা শিখে যাব, তখন আমরা শেষের দিকে আসবো এবিসিডিতে। প্রথমে আমরা এবিসিডি এই অনুযায়ী দেখে দেখে মারবো, এবিসিডি যখন শিখে যাব তখন আমরা এবিসিডি না দেখে টাইপ করবো। এবার যখন আমি এবিসিডিটা শিখে গেলাম, এরপরে হচ্ছে কাজ হবে আমার ছোট ছোট ওয়ার্ড মারা, মাথার মধ্যে ক্যালকুলেশন করবো। ম্যান এম এন ম্যান, ক্যাট সিএটি ক্যাট, ডগ ডিওজি ডগ, ঠিক আছে। ছোট ছোট ওয়ার্ড নিজেদেরকে মনে মনে ভাববো আর নিজেদের না দেখে টাইপ করবো বা দেখে দেখে টাইপ করবো। আমাকে দেখতে হবে শুধু আমার যে ফিঙ্গারটা ঠিকঠাক করছে কিনা, আমরা যে ফিঙ্গার বলেছি সেই ফিঙ্গারটা ঠিকঠাক করছে কিনা। এই অনুযায়ী তুমি যদি ফিঙ্গার শিখতে পারো, দুটো জিনিস তোমার উপকার হবে। একটা হচ্ছে তুমি হাতের স্পিড তো বাড়াতেই পারবে, প্লাস নির্ভুল টাইপ করতে পারবে। কারণ এইটা হচ্ছে আমাদের টাইপিং এর গ্রামাটিক্যাল রুলস, এইটাই হচ্ছে আমরা ফলো করি। এবং আমি তোমার সামনে দেখিয়ে দেবো আমি যেটা বললাম সেইটা, সেই থিওরিটা কাজ করছে কিনা, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পেরেছো যে কজন আছো সবাই, কি করে আমাদেরকে টাইপ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে টাইপিংটা দেখে নিলাম। এবার এটা আমি আজকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো যে টাইপিং এই থিওরি অনুযায়ী কাজ হচ্ছে কিনা, হয়ে গেল। আর এইবার যদি বলো যে কন্ট্রোল শিফট কোন আঙুলে স্যার, যেটা তোমার সুবিধা হবে তুমি সেই আঙুল ইউজ করতে পারো। ওখানে আমাদের কোনো পার্টিকুলার রুলস নেই যে পার্টিকুলার এই আঙুলেই তোমাকে এন্টার ইউজ করতে হবে বা এই আঙুলেই ট্যাব ইউজ করতে হবে। তোমার ক্ষেত্রে যেটা সুবিধা মনে হবে তুমি সেই আঙুলগুলো দিয়ে তুমি কন্ট্রোল অল্টার শিফট এইগুলো ব্যবহার করতে পারো, ঠিক আছে। হয়ে গেছে, তাহলে টাইপিং এর নিয়মটা বুঝে গেছো এইটা অনুযায়ী। এবং আমরা পরবর্তীকালে একটা সফটওয়্যার দেবো, যে সফটওয়্যারটা দিয়ে আমরা টাইপিং স্পিড কাউন্ট করব, যে আমার টাইপিং স্পিড কত হচ্ছে, আমরা টাইপ করতে পারছি কিনা, ঠিক আছে। সেই টাইপটা কিন্তু এই নিয়মটা অনেকেই জানে না, যারা কম্পিউটারের কাজ বাজ করে অনেকেই আমরা দেখেছি যে
এই নিয়মটা ফলো করে না বা জানেও না, ঠিক আছে। কিন্তু এটা একটা ভালো গ্রামাটিক্যাল রুলস, এটা ইউজ করলে তুমি নির্ভুল টাইপ করতে পারবে এবং অনেক তাড়াতাড়ি টাইপ করতে পারবে, ঠিক আছে। হয়ে গেল। তাহলে আমরা আজকের প্র্যাকটিক্যালে কিছু দেখিয়ে দিই, এবার প্র্যাকটিক্যালে দেখে নাও। আমরা যেটা দেখাচ্ছিলাম, এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ, এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস, আছে। ওপরে লাইনটা কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ আই স্পেস, কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ আই স্পেস, আছে। ও ভুল এমনিতেই হবে, ঠিক আছে। এমনি দেখাচ্ছি, যেটা নিয়ম অনুযায়ী সে একবার মার থেকে দুবার করতে পারে, কিন্তু কম্পিউটার আমরা ইউজ করছি মানে ভুলটা তো আমি এক্ষুনি ভুলটা সংশোধন করে দিতে হবে, এখানে এই সংশোধন হয়ে গেল। জেড এক্স সি ভি স্পেস ফুল স্টপ কমা এম এন বি স্পেস, জেড এক্স সি ভি স্পেস ফুল স্টপ কমা এম এন বি স্পেস, হয়েছে। এটা হচ্ছে তিনটে লাইন গেল। এবার আমরা এবিসি টাইপ করছি, দেখে নাও। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, দেখে নাও, হয়েছে। তাহলে হলো তো, ওই অনুযায়ী হয়েছে। এবার এইটাকে আমরা প্রথমে এইটা শিখবো। এইটা যখন শিখবো কি, প্রথমে তিনটে লাইন যেরকম দেখালাম, এই তিনটে লাইন শিখবো। তিনটে লাইন শেখার পর তারপরে হচ্ছে এবিসিডি দেখে দেখে শিখবো। তারপর এবিসিডি যখন আমরা দেখে দেখে না দেখেই টাইপ করতে পারবো, তখন আমরা না দেখে করবো। এবার না দেখে হয়ে যাওয়ার পর এবার আমরা টাইপ করছি, ধরো ডি ও জি ডগ, সি এ টি ক্যাট, দেখো ভুল মেরেছি, সি এ টি ক্যাট, ঠিক আছে। এম এ ম্যান, ঠিক আছে। সি ও এম ই কাম, জি ও গো, ডি ও ডু, ঠিক আছে। আই এস এইচ এ ডাবল এল স্যাল, জি ও গো, টু দা, এস সি এইচ ডাবল এল স্কুল। তাহলে আমরা টাইপ করতে পারছি তো। তাহলে না দেখে করছি কিন্তু, ঠিক আছে, কিবোর্ডের দিকে আমরা তাকাচ্ছি না। তো এইটা হচ্ছে ছোট ছোট, তখন আমরা এই টাইপ করব, এইটা থেকেই আমাদের আস্তে আস্তে টাইপিং স্কিল বাড়বে। এবারে আমরা কি করব, এখানে যাব, গিয়ে NOTPAD নোটপ্যাড, যদি নোটপ্যাড না ইউজ করি আরেকটা জায়গা আছে WORDPAD, নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড যে কোনো আমরা একটা ওপেন করব। ওপেন করার পর এটাকে বড় করব, করে এইখানে টাইপটা প্র্যাকটিস করব, ঠিক আছে। এইখানে টাইপটা প্র্যাকটিস করব, হয়ে যাওয়ার পর ক্লোজ, ডোন্ট সেভ। নোটপ্যাড খুললাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে। এটা প্র্যাকটিস করবো, নোটপ্যাড খুলে প্র্যাকটিস করবো, হয়ে গেল। চিকে ডোন্ট সেভ, নতবা ব্যাকস্পেসটা চেপে ধরবে, ব্যাকস্পেস চেপে ধরলে মুছে যাবে, মুছে গেল। আবার প্র্যাকটিস করলাম। এখানে 10 মিনিট করে প্র্যাকটিস করবে সে। তুমি আগে কাজ করে নিলে, নিয়ে যাওয়ার সময় হোক, বা আগে 10 মিনিট প্র্যাকটিস করে নিলে, করার পর হচ্ছে তারপরে তুমি প্র্যাকটিস করলে, যা খুশি, কিন্তু এটাকে নিয়ম করে করবে। আমি আর দ্বিতীয় দিন বলবো না যে এটা প্র্যাকটিস করো। দেখো, আমরা টাইপিং টেস্টের জন্য কিছু সফটওয়্যার আছে যেগুলো টাইপিং প্র্যাকটিস করা যায়, অনলাইনও করা যায়, অফলাইনও করা যায়। অনলাইন অফলাইন কি করে আমরা করি,
খোল। আচ্ছা খুলুক, ততক্ষণ দেখাচ্ছি। পেন খুললাম। আগের দিন কোন পর্যন্ত হয়েছিল? এইগুলো এই টুলস গুলো বলে দিয়েছি, সব কটা বলে দিয়েছি তো। এবারে আজকের এই টুলস গুলো দিয়ে কাজ। সাপোজ মনে করো আমরা কিছু একটা লিখছি, দেখে নাও। COMPUTER, কম্পিউটার লিখেছি। এই লেখাটাকে আমরা, লেখা শেষ হয়নি, লেখা শেষ হওয়ার পর সিলেক্ট করলাম, করার পর এটাকে বোল্ড করলাম, মোটা হয়েছে। এর কালার চেঞ্জ করলাম, এর আকার বাড়ালাম, বড় হয়েছে তো, কম্পিউটার বড় হয়েছে, মানে লেখাটা বড় হয়েছে। এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করেছি, করার পর এটাকে একটা ডিফারেন্ট কালার দিয়েছি। এটাকে সিলেক্ট করেছি, ঢাকা পড়ে যাচ্ছে না? এই পিছনে সাদা অংশটা তুলতে গেলে আমরা কি বলেছিলাম? সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সপারেন্ট সিলেকশন না, শুধু একটার উপরে আরেকটাকে প্লেস করা। এইটা হলো আমাদের একটা টেকনিক লেখার। হয়ে গেল। আবার লিখছি, গুগল লিখেছি, ঠিক আছে, গুগল লেখার স্টাইল চেঞ্জ করছি, দেখো স্টাইল চেঞ্জ হয়েছে না? আবার দেখে নাও, এখান থেকে গেলাম, এর মধ্যে এত এত ফন্ট আছে, এই 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 এটা লেখাটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় তোমাকে চেঞ্জ করতে হবে। দেখো চেঞ্জ হয়েছে। গুগল লিখেছি, এটার একটা অন্য কালার দিয়েছি, বাইরে ক্লিক করেছি, এটাকে ডুপ্লিকেট করেছি, এটা সিলেক্ট করেছি, রিসাইজ, কোথায় গেলাম? রিসাইজে গেছি, রিসাইজ, রিসাইজে গিয়ে হরাইজন্টালে, এই হরাইজন্টালে 3 নম্বরে স্কিউতে 35 দিয়েছি, 35, আর একটু বেশি দাও, 60 দাও, দেখি, ওকে করো। এটা হয়েছে, ঠিক আছে, এটা হয়েছে না? এটাই দেখো না কি হচ্ছে। এবার কি মনে হচ্ছে? দেখো এই লেখাটা দাঁড়িয়ে আছে, এই ছায়াটা নিচে পড়বে। আমরা ক্রিকেট খেলার মাঠে দেখি এরকম লেখা থাকে, লেখাগুলো দাঁড়িয়ে আছে, মাঠে যে ওই ছায়াটা পড়ে। তো এটা হচ্ছে আরেকটা স্টাইল। এটা আরেকবার দেখিয়ে দিই। আমরা প্রথমে একটা যে কোনো একটা দিয়ে লিখলাম, বড়তে লিখেছি, রেড কালার দিলাম, লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা একে চেঞ্জ করে দিচ্ছি, এরিয়াল ব্ল্যাক দেবে, হয়েছে। এটাকেই আরেকটা ডুপ্লিকেট করলাম, পরে একটা অন্য কালার দিয়েছি, দেওয়ার পর এটাকে রিসাইজ থেকে গিয়ে এলাম, না এটাকে সিলেক্ট করতে হবে, যদি সিলেক্ট না করো সবকিছু হয়ে যাবে। এই সিলেক্ট করলাম, রিসাইজে গেলাম,
স্কিউতে গিয়ে 3 নম্বরে হরাইজন্টাল 1 2, এটা হরাইজন্টাল, এখানে গিয়ে 35 যা কিছুটা দিলাম 35 দেবে, ওকে করলাম। ঠিক আছে, এই দিয়েছি। এবার এটাকে এনে এর উপর চাপিয়ে দেবে। দেখো, ঠিক আছে, তাহলে লেখা দিয়ে আমরা দেখালাম যে এইটা হয়েছে। হলো, এটা পারবে, তাহলে দুটো লেখা দিয়ে হয়ে গেছে। এবারে আমরা এই দেখে নাও, 30 সেকেন্ড টেস্ট, 30 সেকেন্ড টেস্ট, ইজি টেক্সট, স্টার্ট টেস্ট, টাইপিং টেস্ট দেখাবে। দেখো, এত জোরে জোরে করেছো। লোড হয়ে গেছে। এখানে এই দেখে নাও, পেন ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি। এইটা, এটা, 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 ওই আমরা যেখানে ড্রয়িং করছিলাম, আমরা আঁকছিলাম কোথায়, এখানে আঁকছিলাম না, এখানে আঁকছিলাম তো, ওই সেম আঁকাগুলো কি কি আঁকা এখানে ব্যবহার করে আঁকতে পারি, এই আঁকাগুলো আমরা ওইখানে আঁকতে পারবো। হ্যাঁ, সব করে, সব করা যাবে, শুধু এবার জানতে হবে বিষয়টা। এই দেখে নাও, হ্যাঁ, মিক্সিং কালারটা আমরা পরেও দেখি দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, যে কালারটাকে আমরা মিক্সিং করতে চাইছি, রিসাইজ, এই মেনটেন অ্যাসপেক্ট রেশিওকে তুলতে হবে, পিক্সেলে ক্লিক করতে হবে, যা থাকবে এটাকে এক করতে হবে, 1127 ছিল, এক করতে হবে, ওকে করতে হবে। ওপরেরটা এটাকে টিক করলাম, এখানে ক্লিক করলাম, এটাকে এক করলাম, ওকে করলাম। আবার রিসাইজে গেলাম, মেনশন অ্যাক্টরটা কিভাবে তুললাম, পিক্সেল করলাম, কত ছিল, 1127। ঠিক আছে, দেখো কালারটা মিক্স হয়েছে। তো এইটা হচ্ছে এই মিক্সিং এর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক।
এই দেখে নাও, কতক্ষণ দেখাচ্ছে দেখো, 1 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমরা যখন টাইপ করছি দেখো, আমরা স্ক্রিনের দিকে তাকাবো না। দেখো, নেট স্পিড 48, ঠিক আছে। আমার গ্রস স্পিড কত ছিল? 56 ছিল। আমি 56 স্পিড মেরেছি, কিন্তু আমি যেহেতু ভুল করেছি, আমার কটা ভুল ছিল, সেই জন্য আমার অ্যাকুরেসিতে 85% হয়েছে। 100%-এর জায়গায় 85% হয়েছে, আর ওখান থেকে স্পিড মাইনাস হয়ে 48 হয়েছে, ঠিক আছে। এইটা সবসময় তোমাকে 40-র ওপরে রাখতে হবে। ভালো টাইপিস্ট হতে গেলে সবসময় স্পিড 40-র ওপরে হতে হবে, ঠিক আছে। তবে তুমি একজন ভালো দক্ষ টাইপিস্ট হতে পারবে। এবার সেই জন্য প্র্যাকটিস করতে হবে। এবার আমি যদি টাইপিং এর সময় এ কোথায়, আচ্ছা কি লেখা আছে, ও কোথায়, এরকম করতাম, তাহলে কি হতো? টাইপ হতো? তাহলে আমাদের টাইপিং এর সময় আমরা শুধুমাত্র যেদিকে থাকে সেই দিকেই চোখটা থাকে, বাকি কিন্তু হাত চলে আপনার। এইটা তোমাদেরকে চালাতে হবে, এইটা শিখতে হবে। তবে একদিনে হবে না, কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু এটা করতে হবে। আর এটা এখন ইউজ করবে না, আমি এটা তোমাদের দেখানোর জন্য নিলাম, যে এখন প্রথমে ওয়ার্ডপ্যাড অথবা নোটপ্যাড খুলে কি করে টাইপ করতে হয় সেটা করবে, ঠিক আছে। আর ওই পেইন্টে দেখি ওইটা, এইটা করবে তোমরা, ওই যেটা দেখিয়ে দিলাম,
টাইপটা নোটপ্যাড ওয়ার্ডপ্যাড খুলে করবে, আর পেইন্ট খুলে যেটা হচ্ছে দেখালাম ওই লেখাকে আমরা শ্যাডো করছি ওইটা করবে। দেখো কে কথা বলছে? মাউস যদি ছেড়ে চলে যায় আমি আর কি করবো, সব জায়গায় লিক হয়ে আছে, তা কি করবো? যাই হোক এটা করেছি, দেখি করা যায়। আচ্ছা। এই দেখে না এখানে ব্রাশ, যাই যাই হোক এইখানে দেখবে একটা স্প্রে আছে, স্প্রে, এই হচ্ছে স্প্রে, এয়ার ব্রাশ কোনে স্প্রে নিলাম, এটাকে বড় করে দেবে, কন্ট্রোল প্লাস করে বড় করে দেবে। এটা জানতে, এই ব্রাশের মধ্যেই একটা কোনে এয়ার ব্রাশ, এটা এয়ার ব্রাশটাকে যদি আমরা ছোট করি, এই এটাকে বড় করলাম, অনেক জায়গা জুড়ে পড়বে, ঠিক আছে?
যাই হোক, তো একটা গাছ হয়েছে। এই ভেঙে যাচ্ছে এখন থেকে। জুড়তে পারবো আমি? জুড়তে গেলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এইবারে যেগুলো আছে তুমি এইটাই সমস্যা। এবার এগুলোকে কালার দিলে হয়ে যাবে, ঠিক আছে। ওই এখনো দিইনি জাস্ট। এই আচ্ছা, ঠিক আছে। এবার এটাকে ছোট করে দিতে চাইলে এইখানে ধরবে, এই ছোট
এটাকে যদি তুমি সেভ করতে চাও, ফাইল, এই দেখে নাও, এটাকে যদি আমি সেভ করতে চাই, ফাইল, সেভে ক্লিক করলাম, এখানে ডেস্কটপে ক্লিক করবে, ডেস্কটপ, একটা নাম দিলে যা কিছু দিয়ে সেভ করলাম। আরেকবার ফাইল, সেভে ক্লিক করব, করে ডেস্কটপে ক্লিক করব। এই কথাটা ডেস্কটপ কিন্তু ক্লিক করতেই হবে। ডেস্কটপ ক্লিক করব, তারপরে একটা ফাইল নেম দেবো, দিয়ে সেভ করব। একবার যে ফাইল নেম এই সিনারি দেওয়া আছে, সিনারিতে হবে না, পরবর্তীকালে সিনারি 2, সিনারি 3, সিনারি যা কিছু 4 দিতে হবে, তবে কিন্তু হবে। ঠিক আছে, সেক্ষেত্রে অন্য নাম দিলে নেবে, কিন্তু একই জায়গায় একই নামে দুটো ফাইল নেবে না। আমি সিনারি নামে এখানে সেভ করেছি, তুমি সিনারি নামে আর ডেস্কটপে কিছু সেভ করতে পারবে না। তখন সিনারির পিছনে 1, 0, 1 এরকম কিছু দিতে হবে, দিলে তবে সেভ নেবে, নাহলে নেবে না। ঠিক আছে, বন্ধ করে দিলাম। এই সিনারি আমার এলো, দেখবো কি করে? একে ডাবল ক্লিক করলে দেখাচ্ছে। পরের দিন আমি যদি এরকম কিছু কাজ করতে চাই, আবার কাজ করব, কাজটা হয়ে যাওয়ার পর আবার ফাইল থেকে সেভে ক্লিক করবো, করে নিলে যা কিছু কাজ হয়ে যাবে, সেভ করবো, করলে আবার থেকে যাবে। ঠিক আছে, প্রিভিউ কোথায়? প্রিভিউ এই দেখাচ্ছে, দেখো, এইটা হচ্ছে তোমার আঁকাটা এইখানে এই ডেস্কটপে চলে এসেছে। ঠিক আছে, তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো, স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো, তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো। আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।